তিনি বলেছিলেন, সবাই কবি নয়, কেউ কেউ কবি। কবিতা কেবল ছন্দ এবং জীবনের গভীরতম উপলব্ধি। প্রকৃত কবি হতে গেলে জীবনকে দেখার এক বিশেষ দৃষ্টি থাকতে হবে। অন্তরের সৃজনশীলতা ছাড়া কেউ সত্যিকারের কবি হতে পারে না। এগুলোই তিনি দেখিয়েছেন তার একের পর এক কাব্যগ্রন্থে। মহাপৃথিবী, ঝরা পালক, বনলতা সেন, ধূসর পাণ্ডুলিপি, বেলা অবেলা কালবেলার মতো বহু বিখ্যাত কাব্যগ্রন্থে। তিনি অত্যন্ত বড় মাপের কবি এবং আধুনিকতম কবি। তাকে নিয়ে কাটাছেঁড়া করা আমার মতো ক্ষুদ্র মানুষের পক্ষে সম্ভব নয়। তবু জীবনানন্দ দাশ আমার প্রিয় কবি। তাকে নিয়ে আমি যেটুকু জেনেছি আমি আপনাদের সামনে সেটুকুই পরিবেশন করব। তিনি রূপসী বাংলার কবি। রূপসী বাংলা মানে আমাদের গ্রামীণ বাংলার চিত্র আঁকায় তার মতো জুড়ি মেলা ভার। আমরা যারা পশ্চিমবঙ্গের অধিবাসী বা বাংলার উভয় বাংলার অধিবাসী, আমরা যখন ভোরবেলা উঠি আমাদের চোখে কিন্তু কিছুই ধরা পড়ে না, কিন্তু জীবনানন্দ দাশ তিনি একটি ভোরের বর্ণনায় বলেছেন, আকাশের রং ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল, পেয়ারা ও নোনার পাতা টিয়ার পালকের মতো সবুজ। এক অপরূপ বর্ণনা। আকাশের রং কিন্তু ভোরবেলায় গাঢ় নীল থাকে না, থাকে কোমল ঘাস ফড়িংয়ের দেহের যেমন রং সেই রকম। আর আপনারা যদি টিয়ার গায়ে কোনো একটা পেয়ারা পাতা লাগিয়ে দেন, আপনারা সেই পাতাটিকে খুঁজে পাবেন না। এক অপরূপ বর্ণনা। আপনারা জানেন যে আকাশে শুকতারা থাকে ভোরের আকাশে, তাকে তিনি তুলনা করলেন পাড়াগার গোধূলি মদির মেয়েটির মতো বাসর ঘরে রাত জাগে যে। অর্থাৎ আপনারা জানেন যে গ্রাম বাংলার কালচার, যে বাসর ঘরে প্রথম দিকে বন্ধু বান্ধবরা থাকে এবং যত রাত্রি গভীর হয় বন্ধু বান্ধবরা চলে যায়। এক প্রথম নববধূ বাসর ঘরে একাকী থাকে। এই যে শুকতারাটি আকাশে আছে তাকে তিনি তুলনা করলেন ওই গোধূলি মদির মেয়েটির মতো। তিনি কিন্তু কোনো শহুর মেয়ে বা উন্নত মেয়ের সাথে তিনি তুলনা করলেন না। এই যে রূপ তিনি বলছেন আজকের নয়। হয়তো পাঠকরা ভাবতে পারে যে জীবনানন্দ দাশ যে রূপের কথা বলছে সেটা হয়তো যেদিন লিখছেন সেদিনের, কিন্তু না, এই রূপ শাশ্বত, এই রূপ চিরন্তন। তাই তিনি মিশরে ফিরে গেলেন। তিনি বললেন, মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা আমার মদের গ্লাসে রেখেছিল তেমনি একটি তারা এখনো আকাশে জ্বলছে। অর্থাৎ এখানে তিনি গ্লাসটিকে তুলনা করলেন আকাশ, আর বিষাক্ত মুক্তটিকে তিনি তুলনা করলেন সেই তারাটির সাথে। এমনই আরেকটি অপরূপ রূপ আমরা দেখতে পাই বাংলার মুখ আমি দেখে আছি কবিতায়। সেখানে তিনি বলেছেন, অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম, বট, কাঁঠালের, হিজলের, অশ্বথের করে আছে চুপ। আর ফণি মনসার ঝোপে, অর্থাৎ যে ছোট ছোট গাছ, ছোটি বনে তাহাদের বড় গাছদের ছায়া পড়িয়াছে। আপনারা যখন ভোরবেলায় উঠবেন, চোখ কচলাতে কচলাতে যখন বেরিয়ে আসবেন, তখন দেখবেন গাছগুলো স্পষ্ট নজর পড়ে না, ওগুলো দূর থেকে মনে হয় যেন স্তূপ, এক একটা গাছের স্তূপ। তাই তিনি তুলনা করলেন যে ওগুলো এক একটা পল্লবের স্তূপ। তবে তিনি এইটুকু বলতে ভোলেননি যে কবি যদি 2026-এ লিখতেন, এটা 26-এর কোনো একটা বর্ণনা। তিনি চলে গেলেন প্রাচীনকালে। অর্থাৎ তিনি বলতে চাইলেন বাংলার যে রূপ এটা আজকের নয়, এটা চিরকালীন, এটা শাশ্বত, এটা চিরন্তন। তাই তিনি উদাহরণ টানলেন, মধুকর ডিঙা থেকে না জানি কবে সে চান চম্পার কাছে, এমনই হিজল বট তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল। অর্থাৎ চাঁদ সদাগরের কথা তিনি বললেন। চাঁদ সদাগর যখন ব্যবসা বাণিজ্য করতে যেতেন মধুকর ডিঙা নিয়ে, তখনও তিনি এই গাছগুলোই দেখেছিলেন। আবার তিনি বললেন, বেহুলাও একদিন ঘাঙুরের জলে ভেলা নিয়ে, কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়াই, অসংখ্য অসত্য বট তিনি
এভাবেই দেখেছিলেন, অর্থাৎ বাংলার রূপ চিরন্তন শাশ্বত। তিনি অপরূপ একটা চিত্রকল্প তুলে ধরলেন, বললেন ছিন্ন খঞ্জনার মতো বেহুলা যখন ইন্দ্রের সবাই নেচেছিলেন, তিনি অসংখ্য পাখি থাকতে, অসংখ্য সে যুগের নর্তকী থাকতে তিনি হঠাৎ করে বললেন ছিন্ন খঞ্জনা। কারণ কি? কারণ আপনারা জানেন যে ছিন্ন খঞ্জনা একটা নিত্য পটিয়সী পাখি। সে যদি আঘাতপ্রাপ্ত হয়, তার যদি ডানা কেটে যায়, তার যদি পা ভেঙে যায়, তার যেমন নাচতে কষ্ট হয়, বেহুলাও তার স্বামীকে হারিয়েছেন। মৃত স্বামীর প্রাণ ফেরানোর উদ্দেশ্যে তিনি অজানা পথে তিনি যাত্রা করেছেন। যখন তিনি স্বর্গে পৌঁছালেন, তার কি মন কোনো সুস্থ সবল পাখির মতো থাকবে? নিশ্চয় থাকবে না। তাই তিনি বললেন ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায়। বাংলার এই অপরূপ রূপকে তিনি ভোলেননি, তাই তিনি যতবার জন্মাতে চেয়েছেন, এই বাংলায় ফিরে ফিরে আসতে চেয়েছেন। তাই আবার আসিব কবিতায় বলেছেন, আবার আসিব ফিরে ধানসিঁড়ি নদীটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস হব, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন, তিনি জন্মান্তরবাদে বিশ্বাসী ছিলেন। যদি জন্মাতে হয়, আমি কোনো পারস্য বা সুইজারল্যান্ডে যেন জন্মগ্রহণ না করি, আমি যেন এই বাংলায় ধুলিমাখা বাংলাতেই বারবার ফিরে আসি। অসংখ্য তার রূপকল্প। তার কবিতায় একটা প্রেমের কথা বারবার আসে, যে তিনি বনলতা সেন নামে যার কবিতা লিখেছেন, সে হয়তো তারই কোনো প্রেমিকা। এ নিয়ে অনেক বিতর্ক আছে। তার খুড়তুতো বোন ছিল শোভনা, সে শোভনাকে মনে প্রাণে ভালোবাসত, কিন্তু সামাজিক চাপে তাদের পুনর্মিলন হয়নি। সেটা হয়তো তিনি বনলতা সেনের মাধ্যমে আঁকতে পারেন। এমন হতে পারে তার কবিতায় শুধুমাত্র বনলতা সেন নয়, একের পর এক এসেছে তার নাম, সুবিতা, সুদর্শনা, সুচেতনা, শ্যামলী, শঙ্খমালা, মানসী। আমরা তার প্রেমের কবিতায় দেখতে যাই, যখন বনলতা সেনকে এই নিয়ে একটা বিস্তর আলোচনার দরকার আছে। তার আগে আমরা দেখি আকাশ নীলা কবিতায় তিনি প্রেমিকাকে বলছেন হারানোর ভয়ে, সুরঞ্জনা ওইখানে যেও নাকো, তুমি বলো নাকো কথা ওই যুবকের সাথে, ফিরে এসো সুরঞ্জনা নক্ষত্রের রূপলি আগুন ভরা রাতে। তিনি বনলতা সেনকে, আপনাদের মনে হতে পারে যে 1000 বছরের পথ, এটা কোনো মানুষ কিন্তু হাঁটতে পারে না, কিন্তু এখানে জানতে হবে যে বনলতা সেনের মানুষ কিন্তু একজন নয়, যুগের পর যুগ প্রেমিকারা বারবার ফিরে আসে। তারা যখন ক্লান্ত হয়, তারা যখন পরিশ্রান্ত হয়, তারা যখন পথভ্রষ্ট হয়, তখন এই বনলতার কাছেই একটু আশ্রয় খুঁজে পাওয়ার চিন্তা করে। তাই তিনি বলেছেন, 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি, বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি, আরও দূরে অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। এটা নিশ্চয় মানুষের কাহিনী হতে পারে না। একটা মানুষ কি 1000 বছর বেঁচে থাকতে পারে? তাহলে তিনি 1000 বছরের কথা বললেন কেন? কারণ এটা একটা প্রেমিক সত্তার প্রতীক। এই প্রেমিক একদিনের নয়, মাধব থেকে শুরু করে যুগের পর যুগের মানুষই হচ্ছে বনলতা সেন। তাই যখন প্রেমিকারা যে যুগেই হোক, সেই সভ্যতার আদিলগ্ন থেকে যখন প্রেমিক ক্লান্ত হয়ে যায়, অবসন্ন হয়ে যায়, তখন দুদণ্ড শান্তির জন্য বনলতা সেনের কাছে আসে। এই বনলতা চিরন্তন শাশ্বত এক প্রেমিক চরিত্র।